শুভেচ্ছা দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। দর্শক, মাত্র কিছুদিন হলো আমরা কোভিড মহামারী পার হয়ে এসেছি, কিন্তু বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে এরকম অতিমারী বা মহামারী বিশ্বজুড়ে আরও আসতে পারে, এবং কী ধরনের মহামারী আসবেন সে বিষয়ে কিন্তু তারা কিছুটা ভবিষ্যৎবাণী করেছেন। কেবল মহামারী নয়, আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু আমরা নানান রকম সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হই। তার মধ্যে যেমন কলেরা অথবা সর্দি কাশি, এগুলোও সংক্রামক ব্যাধি। এইসব ব্যাধি নির্ণয় এবং প্রতিরোধে নতুন প্রযুক্তি আমাদের হাতে এসছে। আমরা আজ সেই প্রসঙ্গে কথা বলবো। আমাদের স্টুডিওতে এ বিষয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ রুবায়েত হোসেন। তিনি ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট এবং তিনি সহকারী অধ্যাপক ম্যাকমাস্টার ইউনিভার্সিটি, কানাডা। ডক্টর মোহাম্মদ রুবায়েত হোসেন, স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, আসলে সংক্রামক রোগ, তার নির্ণয় এবং প্রতিরোধ দুটো জায়গায়। প্রথমে মনে হয় দর্শকদের জন্য যদি একটু বিস্তারিত আমরা বলি যে আসলে কোন কোন রোগকে সংক্রামক রোগ বলা হয় এবং তাদের বৈশিষ্ট্য সাধারণত কি। ধন্যবাদ। প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ব্রোকেন ভয়েসের জন্য। দেশে এসে আসলে একটু ঠান্ডার জ্বরে পড়েছি। তো সংক্রামক রোগ বলতে আসলে এটা শব্দের মধ্যে লুকায় আছে আর কি, যেসব রোগ একের থেকে অন্যতে ট্রান্সমিট হতে পারে আর কি, সে ধরনের রোগ। তো এগুলো সাধারণত জীবাণু ঘটিত রোগ, এবং আপনি জানেন যে বেশ কয়েক ধরনের, মূলত অ্যাকচুয়ালি 4 ধরনের জীবাণু আছে, হ্যাঁ, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এবং প্যারাসাইট, হ্যাঁ, এ ধরনের। তো জীবাণু ঘটিত এই জাতীয় রোগ যেগুলো একের থেকে অন্যতে সংক্রমিত হতে পারে, এটাকে সাধারণত সংক্রামক রোগ বলা যেতে পারে। খুব সাধারণ, যেগুলো অনেক মানুষ আক্রান্ত হয় পৃথিবীব্যাপী, এরকম সংক্রামক রোগ কি কি বেশিরভাগ দেখা যায় যেগুলো? সংক্রামক রোগের অ্যাকচুয়ালি একটা ওয়াইড রেঞ্জ আছে, ঠিক আছে। তো এখন এটা হয়তো আপনি আপনাদের দৈনন্দিন জীবন দিয়েও বুঝতে পারেন যে কোন রোগগুলো সাধারণত সবচেয়ে বেশি হচ্ছে যে রেসপিরেটরি ইনফেকশন বা শ্বাসতন্ত্রীয় সংক্রমণ, আর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল বা ডায়রিয়া, হ্যাঁ, এই জাতীয়, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি কমন। তো এর বাইরেও আরও অসংখ্য রকম রোগ আছে, সংক্রামক রোগ আছে, এবং সিভিয়ারিটি যদি কথা চিন্তা করেন সেখানেও একটা ওয়াইড রেঞ্জ আছে আর কি। তো সাধারণ শ্বাসতন্ত্রীয় সংক্রমণ, ঠিক আছে, যদি এটা আপার রেসপিরেটরি হয় বা রেসপিরেটরি ট্র্যাক্টের উপরের দিকে হয়, তাহলে এটাকে সাধারণত মাইল্ড ধরা হয়, বা ডায়রিয়া বা ডিসেন্ট্রি এগুলোও কাইন্ড অফ মাইল্ড ডিজিজ, তাই না? কিন্তু সেখান থেকে আবার খুব সিভিয়ার ফর্মে রূপ নিতে পারে, ডিপেন্ডিং অন মানে একজন হোস্ট যে যার শরীরে তার শরীরে ইমিউন সিস্টেম এবং শরীরে অন্যান্য কোমরবিডিটিস বা অন্যান্য অসুখ আছে কিনা সেগুলোর উপর ভিত্তি করে এই খুব সিম্পল রোগ থেকে অনেক অনেক কঠিন রোগে পরিণত হতে পারে। আমাদের শরীরের যেমন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আসলে কিন্তু সংক্রামক রোগ হতে পারে, যে সেটি হয়তো যেটি বললেন যে কিছু হয়তো অনেক মানুষের হয়, কিছু হয়তো কিছু কম মানুষের হচ্ছে, এই জায়গাটা আছে। স্ট্যাটিস্টিক্যালি ওয়ার্ল্ডের লার্জেস্ট প্রিভ্যালেন্স, সবচেয়ে বেশি হাই হচ্ছে রেসপিরেটরি এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল। তার মানে এই না যে মর্টালিটি, মানে মানুষের মৃত্যুর হার বা হসপিটালাইজেশনের হার এই রোগগুলো থেকে যে সবচেয়ে বেশি তা না আর কি। আচ্ছা, কিন্তু হচ্ছে আর কি এখানে সবচেয়ে বেশি। আমরা এখানে একটু প্রসঙ্গে আসি। আপনি যেই ধরনের কাজের সাথে যুক্ত আছেন, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট হিসেবে আপনাকে কিন্তু আমরা পরিচয় করিয়েছি। সেই যাত্রাপত্র শুনবো আপনার, কিভাবে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট হিসেবে আপনি আসলেন। কিন্তু তার আগে একটু যদি জানাই যে এই যে সংক্রামক ব্যাধি যেগুলোর কথা বললাম, এটা এবং কোভিড-19 যখন এসেছিল তখনও সারা পৃথিবী জেনেছে আসলে সংক্রামক ব্যাধির ভয়াবহতা কতখানি হতে পারে। সেখানে এই যে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট যারা, তারা কি ধরনের ভূমিকা পালন করেন সাধারণত? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন আর কি, এবং এটা বলতে আমারও খুব ভালো লাগবে আর কি। আর সত্যি কথা বলতে আমার নিজের যে পেশাটাকে মনে হয় কোভিড-19 সময়ই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে ইন মাই এন্টায়ার লাইফ। হ্যাঁ, এর আগে কখনো আমার পেশাটাকে এত বেশি গুরুত্বপূর্ণ মনে হয়নি। হ্যাঁ, তো ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট আমি মনে করি যে প্রথমত যে কোভিড-19 মতো একটা মহামারী আসছে, ঠিক আছে, এবং এইটা সাধারণ মানুষের থেকে একটা ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্টের অনেক আগে এটা প্রেডিক্ট করা উচিত আর কি, ঠিক আছে, তার যদি সেই ক্ষমতা থাকে। তো এটাই তো, আমি একদম উদাহরণ দিতে পারি। আমি সেই সময় অ্যাকচুয়ালি কাতারে একটা হসপিটাল জব করতাম। তো আমার মনে আছে 2020-এর জানুয়ারির 1 তারিখে, হ্যাঁ,
যখন আমাদের দেশে কেউ এই সম্পর্কে কিছুই জানে না, আমি এবং আমার আরও যে মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট 3-4 জন কলিগ আছে, আমরা বসে চায়নাতে একটা মিস্টেরিয়াস নিউমোনিয়া কজিং ভাইরাসের কথা বলতেছি। আমরা বলতেছিলাম যে এটা মনে হয় ফিশ করোনা ভাইরাস, কারণ এটা সি ফুড মার্কেটে প্রথম দেখা দিয়েছে আর কি। তো এটাই বললাম আর কি, যে আমরা এই খবরগুলো রাখি দুনিয়ার এখানে সেখানে, হ্যাঁ, যে ছোট ছোট আকারের যে আউটব্রেকগুলো হয়, এই খবরগুলো আমাদের রাখা প্রয়োজন। এবং রাখা এই জন্য প্রয়োজন, এটা আজকে ওইখানে আছে, কিন্তু 2 দিন পরে এটা আমার কাছেও চলে আসবে। এবং শুধু প্রেডিকশন না, এটার জন্য আমাদের একটা প্রস্তুতি তৈরি করে ফেলা দরকার, তাই না? যেমন করোনা ভাইরাস কোভিড-19 এর ক্ষেত্রে, এর আগে যখন মিডল ইস্ট রেসপিরেটরি মার্স ভাইরাস ছিল, তাই না, সেটা তখনও তো মিডল ইস্ট, আমি তখন কানাডার ভ্যাঙ্কুভারে ছিলাম, অনেক দূরে, কিন্তু আমরা কিন্তু অলরেডি তখনই প্রস্তুতি নিয়ে রাখছি জাস্ট ইন কেস যদি চলে আসে এটা এখানে। আর প্রস্তুতি বলতে কি, যেহেতু আমি ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট বা মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট, আমাদের মূল রোলটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ ডায়াগনস্টিক্স এবং ম্যানেজমেন্ট, হ্যাঁ, প্লাস সাম এপিডেমিওলজিক্যাল, ঠিক আছে? তো আমাদের মেইন সবার আগে যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা যাতে এই নতুন ভাইরাসটা ল্যাবে টেস্ট করতে পারি সেটার ব্যবস্থা করা প্রয়োজন। এবং সেটা করতে আমরা পারি তখনই যখন ভাইরাসটা সম্পর্কে আমরা একটু জানতে পারি আর কি, এটা কিছু ইনফরমেশন আসে, বিশেষ করে জেনোম সিকোয়েন্স যখন জানা যায়, তখন হয়তো আমরা কুইকলি একটা PCR অ্যাসে ডিজাইন করতে পারি করে। তো কোভিড-19 ক্ষেত্রে আমি যখন ছিলাম, আমার মনে হয় 2020 জানুয়ারির 2nd উইকে অলরেডি 6টা জেনোম পাবলিশড হয়। অ্যাজ সুন অ্যাজ 6টা জেনোম পাবলিশড হয়, আমি কিন্তু সাথে সাথেই প্রাইমার ডিজাইন করে অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, হ্যাঁ। এবং বাই দ্য মিডল অফ মার্চ এটার ভ্যালিডেশন এভরিথিং ইজ কমপ্লিট। আমাদের কাছে কিন্তু তখন একটা পজিটিভ স্যাম্পলও নাই, কিন্তু আপনারা প্রস্তুত। কিন্তু আমরা সিনথেটিক অলিগোনিউক্লিওটাইড ইউজ করে স্পাইকিং করে ভ্যালিডেশন করে রেডি, ঠিক আছে। কিন্তু আমরা ফার্স্ট কোভিড ডিটেক্ট করি এট দ্য এন্ড অফ এপ্রিল একটা। তো এটাই হচ্ছে আমাদের কাজ আর কি। তো একটা হচ্ছে ডায়াগনস্টিক্সের ব্যবস্থা করা, তারপরে তো আরো অনেক রকমের আছে আমাদের। আমরা সেই বিষয়টাই তো যাব, যে এই যে প্রযুক্তিগত যে উন্নয়ন হয়েছে এবং তার যে ব্যবহার, সেই জায়গাটা যাব। কিন্তু আরেকটু মনে হয় জেনে নেই, এই যে যেই প্রযুক্তিগুলো আসছে সেগুলো ব্যবহারের ক্ষেত্রে যে দক্ষতা অর্জন করা দরকার। আপনি ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট, কিন্তু আমার মনে হয় আপনার ক্যারিয়ারটাও একটুখানি যদি আমরা জানি, যে পড়াশোনা কোন বিষয়ে ছিল এবং তারপর এখন যেই জায়গাটায় পৌঁছেছেন, তাতে আগের পড়াশোনার সাথে এখনকার পেশা এর সংযুক্তি যেটা, এবং সেটা কিভাবে আধুনিক যেই প্রযুক্তিগুলো আসছে সেগুলো ব্যবহারে আপনাদেরকে সক্ষম করে তুলছে, সেটা আমাদেরকে ধারণা নিতে সহায়তা করবে। সুতরাং এই অর্থে আপনার ক্যারিয়ার জার্নিটাও একটুখানি শুনে নেই। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, তো আমি তো এটা আসলে এত লম্বা কাহিনী, এত বৈচিত্র্যপূর্ণ, কিন্তু আমি খুবই সংক্ষেপে বলার চেষ্টা করছি আর কি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণ রসায়ন অনুপ্রাণ বিদ্যা বিভাগ বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করি। এবং আমি ICDDRB-তে থিসিস করতাম তখন, মাস্টার্সের থিসিস। তখনই আমার অ্যাকচুয়ালি ব্যাকটেরিওলজি এবং মলিকুলার বায়োলজি লাইনের সাথে আমার প্রথম আসলে ইন্ট্রোডাকশন হয় আর কি, ICDDRB-তে মাস্টার্সের থিসিস করতে গিয়ে প্র্যাকটিক্যালি আর কি। এরপরে আমি দেশে কিছুদিন জব করেছি বেক্সিমকো এবং ICDDRB-তে। 2000 সালে আমি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের একটা স্কলারশিপ নিয়ে MS করতে চলে যাই অস্ট্রেলিয়া। তো 1.5 বছর পর সেখান থেকে ফিরে আসি, ফিরে এসে আবার জাপানে PhD করতে যাই। 2006-এ PhD কমপ্লিট করার পর আমি আমেরিকায় পোস্টডক করতে যাই। এরপরে আরও 2টা প্রতিষ্ঠানে, আমেরিকার আরও 2টা প্রতিষ্ঠানে আমি পোস্টডক করি আর কি। 2009-এ আমি কানাডার ভ্যাঙ্কুভারে মুভ করি, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার পোস্টডক হিসেবে আর কি। আচ্ছা, সেখানে 2 বছর কাজ করার পর প্রথম আমার পার্মানেন্ট জব হয় ব্রিটিশ কলম্বিয়া চিলড্রেন্স হসপিটালে অ্যাজ এ ল্যাব সায়েন্টিস্ট। পাশাপাশি আমি ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার। তো ওইখানে আমার মূল কাজটা ছিল, আমি অ্যাকচুয়ালি মলিকুলার টেস্ট ডেভেলপ করতাম বিভিন্ন রকমের ইনফেকশাস ডিজিজের, ঠিক আছে। অলমোস্ট 30-35টা টেস্ট আমি ডেভেলপ করেছি এবং ওগুলো পেশেন্ট সার্ভিসে ওগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে আর কি। হ্যাঁ, তো সেখানে করে যখন আমরা সাধারণত, আমি একাডেমিক লাইনে ছিলাম, যখন স্বাভাবিকভাবে আমি হয়তো ইউনিভার্সিটির টিচিং পজিশনের জন্য অ্যাপ্লাই করতাম, কিন্তু আমি তখন অ্যাকচুয়ালি নতুন একটা কেরিয়ার ট্র্যাক ডিসকভার করলাম আর কি, যে এটা সাধারণত ডাক্তাররা করে, ওদেরকে বলে মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট, যেটা ওরা MD করার পরে আমি এটা এই জন্য একটু ডিটেলস বলছি, এটা হয়তো আমাদের যে অনেকেরই এই কেরিয়ার ট্র্যাকটা যাতে অন্যরা জানুক আর কি। তো
তো নন ফিজিশিয়ানদের জন্য একটা ট্র্যাক আছে, সেটা হচ্ছে আইদার একটা ফেলোশিপ করা যেতে পারে অথবা থ্রু জব এক্সপেরিয়েন্স। যেমন আমেরিকাতে আমেরিকান বোর্ড অফ মেডিকেল মাইক্রোবায়োলজি আছে, আর কানাডাতে আছে কানাডিয়ান কলেজ অফ মাইক্রোবায়োলজি। হ্যাঁ, তো আমি ওইভাবে যখন ওই যে মেথড ডেভেলপ করতাম, অ্যাট দ্য সেম টাইম আমি অলরেডি প্ল্যান করা শুরু করেছি যে আমি এই লাইসেন্সিংটা করাবো আর কি। তাহলে আমি মেইন স্ট্রিমে থাকতে পারবো আর কি। তো এটা করার অ্যাডভান্টেজ হচ্ছে যে আমার তো টিচিং আর রিসার্চের প্রতি প্যাশন আছে, অ্যাট দ্য সেম টাইম আমি ক্লিনিক্যাল কনসালটেন্সি করতে পারছি। হ্যাঁ, তো তারপরে একটা ঘটনা ঘটে যে আমাদের এক সিনিয়র প্রফেসর ইউবিসির, সে কাতারে সিদ্রা হসপিটাল, একটা স্টেট অফ দ্য আর্ট অ্যাকচুয়ালি মেজর হসপিটাল, ওইখানে একটা নতুন হসপিটাল ডেভেলপ হচ্ছে, সে ওইখানে প্যাথোলজির হেড হয়ে জয়েন করে। ও তখন আমাদের অনেককে তার সাথে নিয়ে আসে কাতারে, যে আমাদের এটা বিল্ড আপ করতে হবে। এবং এখানে আমি 7 বছর ছিলাম। এটা একটা মেজর মাইলস্টোন ইন মাই ক্যারিয়ার, কারণ যেহেতু একটা জিনিস নতুন করে এস্টাবলিশ করা ইটস কমপ্লিটলি ডিফারেন্ট থিং দেন ওয়ার্কিং ইন অ্যান এক্সিস্টিং সিস্টেম। তার মানে হচ্ছে যে আপনি যে এত কিছু শেখার আছে ওইখানে, হ্যাঁ, কারণ হচ্ছে যে ইউ উইল পুট ইউর সেলফ ইন এভরি পসিবল শুজ, হ্যাঁ, ওয়াইল ট্রাইং টু এস্টাবলিশ সামথিং ফ্রম স্ক্র্যাচ, তাই না? তো সেটাই হচ্ছে একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স হয়েছে কাতারে আমরা। এবং উইদিন আমি বলবো 2 to 3 ইয়ার্স আমরা অলমোস্ট এমন একটা রেফারেল সেন্টার মতো এস্টাবলিশ করে ফেলছি। এরপরে 5 বছর আমরা সার্ভিস দিয়ে গেছি সেখানে। অনেক অ্যাডভান্সড ডায়াগনস্টিক টেস্ট, যেগুলো ইভেন আমাদের হসপিটাল অত বড় হসপিটাল ছিল না, কিন্তু যাই হোক, তো বড় হসপিটাল থেকেও ওরা আমাদের কাছে স্যাম্পল পাঠাতো মোর কমপ্লেক্স টেস্টিংয়ের জন্য, যেগুলো আমরা এস্টাবলিশ করেছি আর কি। হ্যাঁ, তারপরে তো কোভিড আসলো, এটার কথা আমি পরে বলবো। এরপরে আমি আসলে 2-2.5 বছর আগে টরন্টো ফিরে আসি আবার, 7 বছর কাতারে জব করার পরে, অলসো অ্যাজ এ ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট। হ্যাঁ, এটা কিন্তু জবের ক্ষেত্রেও খুব কাজে লাগে। এই সার্টিফিকেশনটা থাকলে জব পেতে আমার অলরেডি অনেকগুলো অফার ছিল, কারণ এখানে এগুলো তো যে হাইলি টেকনিক্যাল এবং স্পেসিফিক ফিল্ড, তাই না? সবসময় ওরা লোক পায় না আর কি। তো যাই হোক, আমি প্রথমে লাইফ ল্যাবস, কানাডার যে লার্জেস্ট কমিউনিটি ল্যাব, সেখানে কনসালটেন্ট মাইক্রোবায়োলজি হিসেবে কিছুদিন কাজ করে ভেরি রিসেন্টলি আর কি 7-8 মাস আগে আমি ম্যাকমাস্টারে আসি। আমি যেহেতু ওই যে একাডেমিক এবং রিসার্চের প্রতি আমার একটা প্যাশন আছে, সেটাই কিন্তু এই কারণে আর কি আমি আবার এখানে সংযুক্তিটা কিন্তু চলে আসছে। এখন আবার নতুন করে আবার আমার রিসার্চ প্রোগ্রামগুলো এস্টাবলিশ করা শুরু করছি। প্লাস আমি এক্সটেন্সিভলি টিচিং এ ইনভলভ হয়েছি এখন আবার আর কি, পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন আর কি, যেটা আর কি। হ্যাঁ, চমৎকার। আসলে যেটা বলছিলেন যে বৈচিত্র্যপূর্ণ এবং অনেক অনেক অভিজ্ঞতা, অনলি পার্ট অফ দ্য স্টোরি, তারপর আর কি। জি, কিন্তু এটি আসলে আমরা যেটা বলছিলাম যে আলোচ্য যে বিষয়টা, যে প্রযুক্তিগত অগ্রগতি এবং উন্নয়ন, সেখানে আপনাদের মতো যারা ভূমিকা রাখছে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই বায়োকেমিস্ট্রি থেকে পড়াশোনা করা, আপনার সেখানকার নলেজ, এবং তারপর যেমন আইসিডির যে ট্রেনিংটা পেয়েছেন মাইক্রোবায়োলজি রিলেটেড, এবং তারপর আপনি যেভাবে সচেতনভাবে এগিয়েছেন, সেগুলো কিন্তু এই ফিল্ড ডেভেলপমেন্ট, যেটা প্রায় বলুন 30-এর অধিক টেস্ট আপনি কিন্তু তৈরি করেছেন বিভিন্ন ইনফেকশাস এজেন্ট করার ক্ষেত্রে। আমরা যদি ওখানে আরেকটু সময় দেই, যে এখন যে এই যে টেস্টগুলো আপনি ডেভেলপ করলেন, মলিকুলার টেস্ট কিন্তু এখন সারা পৃথিবীতে ব্যবহৃত হচ্ছে, এবং এটাই এখন মেইন স্ট্রিম হয়ে গেছে। আগে আমরা ল্যাবে কালচার করে যেটা করতাম সেটিও আছে, কিন্তু মলিকুলার টেস্ট এখন অনেক অ্যাডভান্সড। এখানে যদি একটুখানি মন্তব্য করেন যে এই টেস্টগুলো কিভাবে করছে এবং কতখানি এগিয়েছে। আসলে মাইক্রোবায়োলজি একটা ইন্টারেস্টিং ফিল্ড, আমি এই জন্য বলবো। এটা স্পেশালি ডায়াগনস্টিক মাইক্রোবায়োলজির কথা বলছি আমি। এখানে 100 বছর আগের যেসব টেকনিক ছিল সেগুলো ফুললি ইউজ হচ্ছে এখনো, আবার এর মধ্যে আবার নানা রকম রেভলিউশন ঘটে গেছে। ঠিক আছে, এই যে গ্রাম স্টেইনিং বলে, যে মাইক্রোস্কোপে ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাস, ব্যাকটেরিয়া দেখা আর কি, গ্রাম স্টেইনিং বা ফাঙ্গাসের জন্য স্টেইন আছে। হ্যাঁ, তো এই স্টেইনিংগুলো সেই তো 100 বছর আগে ডেভেলপ হয়েছে, কিন্তু এখনও এগুলো কিন্তু অনেক মানে ইন স্পেসিফিক সিচুয়েশন আর কি অনেক কাজে লাগছে। ঠিক আছে, তো কিন্তু আবার এগুলোর লিমিটেশনও আছে, যে যেমন সেন্সিটিভিটি কম, হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে যদি ব্যাকটেরিয়া বা এগুলোর সংখ্যা কম থাকে স্যাম্পলে, অনেক সময় আমরা মিস করব। ঠিক আছে, বা অনেক ব্যাকটেরিয়া আছে যেগুলো স্টেইন হয় না ভালো মতো, মাইক্রোস্কোপে দেখা যায় না। হ্যাঁ, এটা। তারপরে কালচার মেথড, যেটার কথা আপনি বললেন, যে কালচারও এরকম একটা 100 ইয়ার্স ওল্ড টেকনিক। কালচার বলতে যেটা বোঝায়, আমরা একটা ক্লিনিক্যাল স্যাম্পল থেকে মানে যেই স্যাম্পলে আমরা আশা করছি যে ওখানে যে ব্যাকটেরিয়াটা আছে, যে ব্যাকটেরিয়াটা ইনফেকশনটা ঘটাচ্ছে, ঠিক আছে, এবং সেই ব্যাকটেরিয়াটাকেই আমরা আর্টিফিশিয়াল মিডিয়াতে ল্যাবে গ্রো করার চেষ্টা করতেছি। এবং গ্রো করলে ব্যাকটেরিয়া সাধারণত ছোট ছোট কলোনি আকারে দেখা দেয়।
তারপর সেই কলোনিগুলোকে ট্র্যাডিশনাল মেথড যেটা সেটা হচ্ছে যে সেখানে আমরা নানা রকমের বায়োকেমিক্যাল রিয়াকশন করে আইডেন্টিফাই করার চেষ্টা করি। কিন্তু এখানে একটা বিপ্লব ঘটে গেছে আর কি, সেটা হলো যে মাল্ডিটফ নামে একটা টেকনিক আছে, মাস স্পেকট্রোমেট্রি। এটার কারণে আসলে নোবেল প্রাইজ পেয়েছে জাপানিজ এক সায়েন্টিস্ট। এই মাল্ডিটফ মাস স্পেকট্রোমেট্রি ইউজ করে এখন এই যে এটা সম্ভব যে ব্যাকটেরিয়ার কলোনিটাকে পিক করে একটা প্লেটের উপর স্পট করে একসাথে আপনি হয়তো 96 স্যাম্পল লোড করে দিলেন, এর মধ্যে দিয়ে লেজার হিট করতেছে ব্যাকটেরিয়া এবং 5 মিনিটের মধ্যে এটার আইডেন্টিফিকেশন পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা একটা বিশাল বিপ্লব। তো আরেকটা বিপ্লব হয়েছে সেটা হচ্ছে অটোমেশন। যেসব ল্যাব আপনার দিনে হয়তো হাজার হাজার স্যাম্পল প্রসেস করে, ঠিক আছে, এগুলো ম্যানুয়ালি করতে গেলে তো অনেক সময়ের ব্যাপার। আর নর্থ আমেরিকাতে স্টাফ শর্টেজ একটা বিগ প্রবলেম এইসব ল্যাবগুলোতে আর কি। তো এখন এরকম রোবোটিক্সের ইউজ হচ্ছে আর কি, ওই প্লেটগুলো রোবোটিক করে ফেলতেছে। হ্যাঁ, তারপরে ওই ট্র্যাক আছে, ট্র্যাকের মধ্যে প্লেটগুলো ইনকিউবেটরে চলে যাচ্ছে, ইনকিউবেটরে আবার একটা হ্যান্ড আছে, রোবোটিক হ্যান্ড, ওইটা পিক করতেছে প্লেটটাকে করে স্ক্যান করতেছে। তো আগে টেকনোলজিস্টরা প্লেটটা চোখে দেখতো সেটি করে আইডেন্টিফাই, এখন ওরা ইমেজটা দেখতেছে। হ্যাঁ, তো ওইটার পাশাপাশি আবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অ্যান্টিবায়োটিক সাসেপ্টিবিলিটি টেস্ট, যে ওই ব্যাকটেরিয়াগুলা কোন ধরনের অ্যান্টিবায়োটিকের প্রতি কাজ করবে সেটা আর কি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল টেকনোলজি, কিন্তু স্টিল ভেরি ভেরি ইউজফুল, ওটা হচ্ছে আমার পয়েন্ট। জি, সেটাই। কিন্তু এগুলোর আবার লিমিটেশন আছে, ঠিক আছে। আমরা এই জায়গাটা একটু আসবো, কারণ আমি অ্যান্টিবায়োটিকের প্রসঙ্গটা যেহেতু এনেছেন ওইটা একটু আমি আগাতে চাই, কারণ আমাদের দেশে বোধহয় ওই টেস্টটি অনেক মানুষের এখন কাজে লাগছে। রুবায়েত হোসেন কথা প্রসঙ্গে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট, এই কথাটি আপনি ব্যবহার করেছেন, এবং বাংলাদেশে সাম্প্রতিককালে আমরা দেখছি যে এই টেস্ট অনেক ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে আমাদের কখনো রক্তে অথবা কখনো আমাদের প্রস্রাবে বা এই ধরনের যে স্যাম্পল থেকে স্টুল স্যাম্পল অথবা ইউরিন স্যাম্পল, এখানে কিন্তু অ্যান্টিবায়োটিক এই সেন্সিটিভিটি টেস্ট ব্যবহার করা হয়। এইটা সম্বন্ধে যদি একটু জানান যে এই টেস্ট কেন করা হয় এবং এর তাৎপর্যটা কি? হ্যাঁ, তো সাধারণত ব্যাকটেরিয়া ঘটিত যেসব ইনফেকশাস ডিজিজ আছে এগুলো তো একটাই ট্রিটমেন্ট, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিতে হবে, তাই না? ইয়েও আছে, অন্যান্য আছে, ফাঙ্গাসের ক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল আছে, প্যারাসাইটের ক্ষেত্রে অ্যান্টিপ্যারাসাইটিক, ভাইরাসের ক্ষেত্রে অ্যান্টিভাইরাল, কিন্তু মূলত ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি ইনফেকশন করে। তো এখন ধরেন সত্যি কথা বলতে বাংলাদেশে এই লাইনে অনেক ডেফিসিয়েন্সি আছে বলে আমি মনে করি আর কি। কারণ বাংলাদেশে ইনফেকশাস ডিজিজের ম্যানেজমেন্টটা অনেকটা অভিজ্ঞতা ভিত্তিক। ডাক্তাররা বেশিরভাগ সময় টেস্ট না করেই অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, ঠিক আছে। এখন আইডিয়ালি অবশ্যই যদি একটা ব্যাকটেরিয়া আইসোলেট করা হয় ক্লিনিক্যাল স্যাম্পল থেকে, আইডিয়ালি অবশ্যই এটার অ্যান্টিবায়োটিক টেস্ট করা উচিত। এটা আরও বেশি করা উচিত এজন্য যে বাংলাদেশে কিন্তু ভয়াবহ অবস্থা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের দিক দিয়ে। হ্যাঁ, এবং এমন সব মানে এটাকে সুপার বাগ বলে আর কি, ঠিক আছে, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, এগুলোর উত্থান হচ্ছে। হ্যাঁ, তো এখন দেখা গেল যে এমন একটা খুব শীঘ্রই এমন একটা সময় আসবে যে ডাক্তার অ্যান্টিবায়োটিক দিচ্ছে কিন্তু কিছুই কাজ করতেছে না আর কি, ঠিক আছে। তো এ কারণে আরও বেশি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক টেস্টটা করা। এবং অ্যান্টিবায়োটিক টেস্ট করার পদ্ধতিটা হচ্ছে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, ঠিক আছে। যেটা দেখা হয় যে বিভিন্ন অ্যান্টিবায়োটিকের প্রেজেন্সে ওই ব্যাকটেরিয়াটা গ্রো করতে পারে কিনা, পারে কি পারে না, ঠিক আছে। তো যদি অ্যান্টিবায়োটিকটা যদি ওই ব্যাকটেরিয়াটাকে কিল করতে না পারে ল্যাবে, তার মানে হচ্ছে যে এই ব্যাকটেরিয়াটা এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। তো আমরা সাধারণত একটা রিপোর্ট দেই, হ্যাঁ, যে ধরেন একটা ব্যাকটেরিয়া, ধরেন ইকোলাই বললাম যে হ্যাঁ ব্লাড থেকে ইকোলাই আইসোলেট করা হয়েছে, আমরা বললাম যে এটার নাম হচ্ছে ইকোলাই, তারপর একটা লিস্ট দিয়ে দিচ্ছি আমরা যে কোন অ্যান্টিবায়োটিক প্রতি এটা সেনসিটিভ, কোন অ্যান্টিবায়োটিকের প্রতি এটা রেজিস্ট্যান্ট। এস এবং আর এরকম লেখা থাকে, এস এবং আর লেখা থাকে, আপনারা দেখবেন রিপোর্টে। আর উন্নত বিশ্বে এখন আরেকটা কাজ করা হয়, সেটা হচ্ছে যে আমরা যা কিছু ফাইন্ড আউট করি আমরা সব রেজাল্ট দেই না ডাক্তারকে। আচ্ছা, কেন দেই না? এটাকে বলে অ্যান্টিবায়োটিক স্টুয়ার্ডশিপ। তার মানে হচ্ছে যে একটা ইকোলাই যদি অ্যাম্পিসিলিনে সেনসিটিভ হয়, আমার কোনো দরকার নেই এটাকে থার্ড জেনারেশন সেফলোস্পোরিন দেওয়ার, ঠিক আছে। তো আমরা ওইটা রিপোর্টটাই দেই না যাতে ডাক্তার ওইটা না ইউজ করে ইন্টেনশনালি, ঠিক আছে। তো আমরা অ্যাম্পিসিলিন সেনসিটিভ, যদি অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট হয় তখন আমি তাকে সেফট্রিয়াক্সন দিলাম, যদি সেফট্রিয়াক্সনও রেজিস্ট্যান্ট হয় তখন তাকে আমি একটা কার্বাপেনেম দিলাম, ঠিক আছে। এইভাবে এটাকে বলে ক্যাসকেড রিপোর্টিং। এবং এটা করার উদ্দেশ্য হচ্ছে
আমরা অ্যান্টিবায়োটিকটাকে বাঁচাতে চাই। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি আরেকটু এক্সটেনশন করি, কারণ অ্যান্টিবায়োটিক এত গুরুত্বপূর্ণ আমাদের জীবন বাঁচানোর জন্য। আমরা দেখছি যে আমাদের দেশের যে রিপোর্টগুলো, সেখানে প্রায় কত মিনিমাম 8-10টা বা আরও বেশি অ্যান্টিবায়োটিকের অ্যাগেনস্টে লেখা থাকে, এবং অনেক সময় দেখা যায় আমি হয়তো 4টা অ্যান্টিবায়োটিকের রেসপন্স করছি, অর্থাৎ ব্যাকটেরিয়া আমার শরীরে মারা যাবে যদি এই 4টার যে কোনো একটা ব্যবহার করা যায়। আপনি বলছেন যে এই 4টা কিন্তু হয়তো 4 রকমের অবশ্যই, এবং এক একটা প্রথম জেনারেশন থেকে ফোর্থ জেনারেশন বা থার্ড জেনারেশন যদি আমি বলি। সো আমি যদি প্রথম জেনারেশন যেটা, অর্থাৎ যেটা প্রাইমারি জিনিস, সেটা দিয়ে যদি মারা যায়, তাহলে 3 এবং 4 এগুলি জানাবোই না, কোনো প্রয়োজন নেই। এবং এটার কারণটা হচ্ছে এখানে দুইটা টার্ম আছে ইউজ করা হয়, ন্যারো স্পেকট্রাম, আচ্ছা, ব্রড স্পেকট্রাম। সো আপনি যদি এক লাফে ব্রড স্পেকট্রামে চলে যান, আপনি হয়তো ওই টার্গেট ব্যাকটেরিয়াটাকে কিল করছেন, কিন্তু আপনি অন্য ব্যাকটেরিয়াগুলো তো আমাদের শরীরে স্টিল এক্সিস্ট। আমাদের গাট, আমাদের রেসপিরেটরি সিস্টেম, কিন্তু অনেক হোস্ট ব্যাকটেরিয়া মানে আছে, তাই না, যেখানে যারা রেসিডেন্ট ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ, তো ওগুলোর কোনোটা হয়তো রেজিস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে, কিল হবে আবার রেজিস্ট্যান্ট হয়ে যাবে। কাজে ওই পথে যতক্ষণ না যাওয়া দরকার না যাওয়াই ভালো। কিন্তু এটা খুবই দুঃখজনক যে আমাদের দেশে তো এত ইরেশনাল অ্যান্টিবায়োটিক ইউজ হয়, এবং আপনারা জানেন আমাদের দেশে প্রেসক্রিপশনও লাগে না অ্যান্টিবায়োটিক কিনতে। আমরা মুরগির মতো, ক্যান্ডির মতো গিয়ে সিপ্রোফ্লক্সাসিন কিনে খেয়ে ফেলতেছি, মেট্রোনাইডাজোল কিনে খেয়ে ফেলতেছি। আমাদের গরুর দুধে অ্যান্টিবায়োটিক পাওয়া যাচ্ছে, আমাদের নদীর পানিতে অ্যান্টিবায়োটিক পাওয়া যাচ্ছে, এবং এসব করতে গিয়ে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে আমরা মানে খুদে রাক্ষস তৈরি করতেছি, ঠিক আছে, বোথ ইন দ্য এনভায়রনমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য হিউম্যান বডি, আমাদের বডিতে, তাই না। এগুলো এক একটা মনস্টার। এবং আমি অ্যাকচুয়ালি রিসেন্টলি একটা স্টাডি দেখতেছিলাম, আইসিডিডিআরবি থেকে আমাদের কোলাবোরেটর পাবলিশ করেছে। প্রায় এটা হচ্ছে কলোনাইজেশন বলে একটা জিনিস, যে অসুখ লাগবে না, ঠিক আছে, আমাদের স্টুল বা রেকটাল সোয়াব নিয়ে যদি আপনি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য টেস্ট করে দেখেন, সেখানে 80% আইসোলেট এন্টারোব্যাকটেরিয়ালিস বলে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আছে, 80% থার্ড জেনারেশন সেফালোস্পোরিন রেজিস্ট্যান্ট। আনবিলিভেবল। এটা কানাডার রেটটা হচ্ছে সেটা 14%। আচ্ছা, সো 14% ভার্সাস 80%। তারপরে কার্বাপেনামেজ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া, সিপিই বলে, বা কার্বাপেনামেজ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া আমরা এখানে সারা বছরে হাতে গোনা 1-2টা পাই, ঠিক আছে। এখানে 37% হসপিটালাইজড পেশেন্টের স্যাম্পল। তো কার্বাপেনামেজ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া যেগুলো, এগুলো অলমোস্ট প্যান ড্রাগ রেজিস্ট্যান্ট বলে। প্যান ড্রাগ রেজিস্ট্যান্ট মানে অলমোস্ট কোনো ড্রাগে কাজ করবে না। তো এখন যতক্ষণ সে কলোনাইজড হয়ে আছে, কেরিয়ার হয়েছে, এটা প্রবলেম না, কিন্তু এই ব্যাকটেরিয়াটাই কিন্তু তাকে একসময় ইনফেকশন করবে, তার শরীরে ব্লাডে ইনফেকশন করবে বা নিউমোনিয়া তৈরি করবে, যেগুলো খুব সিরিয়াস ইনফেকশন, যেটা কথা বলতেছি, ঠিক আছে। তো ওইসব ইনফেকশনে এ ধরনের ব্যাকটেরিয়া একবার ঢুকে গেলে তখন এক্সিস্টিং কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে তো তাকে আর কন্ট্রোল করা যাবে না। তো এই জিনিসটা একটি বড় রকমের সংকট কিন্তু আসলে আমাদের দেশে তৈরি হচ্ছে। তাহলে এই জায়গায় আমাদের নতুন একটি ধারণা আসলে, যে ক্যাসকেডিং অফ ইভেন অ্যান্টিবায়োটিক সাজেশন, যেটা সেটি আমাদের মনে হয় নীতিমেলা আসতে পারে। আপনি যেহেতু এখানে দেশেও আপনার অনেকের সাথে যোগাযোগ আছে, আমি খুবই রিকোয়েস্ট করব যে এই বার্তাটি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে মানুষ শুনুক, কিন্তু আপনি নীতি নির্ধারক মহলও যেখানে সুযোগ আছে একটু জানাবেন, যাতে এটি আমাদের রিপোর্টিংয়েও ইনক্লুড করা হয়। আমাদের একটা আর্টিকেল লিখেছিলাম পত্রিকায় এর আগে, এটা নিয়ে আর কি, বেশ কয়েক বছর আগে। তো এখানে কিন্তু অনেকগুলো স্টেপ নিতে হবে, শুধু ওইটা না আর কি। যেমন ডাক্তারদেরও যেমন টেস্ট না করে অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়ার প্রবণতা, এটা টোটালি বন্ধ করতে হবে। হ্যাঁ, এবং সরকারি দিক থেকে আপনার কোনো না কোনো একটা কন্ট্রোল প্রয়োজন, যাতে প্রেসক্রিপশন ছাড়া একদম আপনি গণহারে অ্যান্টিবায়োটিক না কিনতে পারে। এগুলো অনেক রকমের স্টেপ নেওয়া প্রয়োজন আর কি, অ্যান্টিবায়োটিক বাঁচাতে আর কি। আমরা আরেকটি অসুখের কথা প্রসঙ্গে একটু আসতে চাই বাংলাদেশে, সেটি হচ্ছে সাম্প্রতিককালে ডেঙ্গি যেটা আছে, এটির যে প্রাদুর্ভাব, এটি অনেক বেড়েছে, এবং এখন সারা বছরই অলমোস্ট আমরা ডেঙ্গির কিছু না কিছু কেস পাই, তারপর বছরের একটি নির্দিষ্ট সময় সেটা তো বহুগুণ বেড়ে যায়। এবং সাম্প্রতিককালে দেখা গেছে যে ডেঙ্গির যেই উপসর্গ, সেখানেও পরিবর্তন এসেছে। সে কিছু কিছু ক্ষেত্রে হার্ট, লাংস এগুলো ইনভলভ হয়ে যাচ্ছে। ডেঙ্গির ক্ষেত্রে যদি আমরা শনাক্তকরণ বলি, চিকিৎসা বলি, এই জায়গায় মাইক্রোবায়োলজিস্ট হিসেবে কি ধরনের পরামর্শ? এটা তো অত্যন্ত কি বলবো, এটা নিয়ে আমি অনেক লেখা লিখেছি অ্যাকচুয়ালি, সোশ্যাল মিডিয়াতে এবং পত্রপত্রিকাও লিখেছি। সমস্যা হচ্ছে ডেঙ্গি আমাদের দেশে নতুন কোনো সমস্যা না। হ্যাঁ, এটা প্রায় 2 দশক ধরে আমাদের দেশে হচ্ছে, এবং এটা অত্যন্ত দুঃখজনক যে আমরা ডেঙ্গির 1 নম্বরের
প্রতিরোধের পথ হচ্ছে মশা নিয়ন্ত্রণ করা, ঠিক আছে? এবং এটা আপনারা সবাই জানেন, এটা বাংলাদেশের মানুষ সবাই জানে যে মশা নিয়ন্ত্রণ ঠিক হচ্ছে না, এবং হলেও দেখা যাচ্ছে যে এটা একটা সাস্টেইনেবল ইয়েটা হচ্ছে না, ঠিক আছে? কন্ট্রোল প্রোগ্রাম নাই। আমরা কিন্তু খুব সিজনালি মশাটা কন্ট্রোল করতেছি, ঠিক আছে? যেটা করতে হবে সেটা হচ্ছে সব সময় কন্ট্রোল। যখন মশা দেখা যায় না তখনও মশার ওষুধ দিতে হবে, ঠিক আছে? শুধু যখন মশা দেখা যায় তখন না, তা না হলে। এবং আমাদের সামনে একটা কিন্তু পশ্চিমবঙ্গের এক্সাম্পল আছে। পশ্চিমবঙ্গে ওরা খুব সাকসেসফুলি মশা কন্ট্রোল করতেছে এবং সেখানে ডেঙ্গি দেখা যাচ্ছে না। আর ডেঙ্গির যে নতুন রূপটা দেখতেছেন, এর একটা একদম ক্লিয়ার কাট রিজন আছে। সেই রিজনটা আমি বলছি। ডেঙ্গি হচ্ছে আপনার সাধারণত 4 ধরনের সেরোটাইপ হয়, 1 to 4, ঠিক আছে? এবং ডেঙ্গু ভাইরাসটা একটা ইউনিক ইন দ্যাট ওয়ে যে সাধারণত আপনার একটা ভাইরাস আমাদেরকে যখন একবার ইনফেকশন করে আমরা এটার প্রতি ইমিউন হয়ে যাই, এবং এরপরে যখন ভাইরাসের কাজিন বা রিলেটিভ আমাকে ইনফেক্ট করে, মোস্ট অফ দ্য টাইম আমরা প্রোটেক্টেড থাকি। কিন্তু ডেঙ্গির ক্ষেত্রে একটা আনফর্চুনেট ডিফারেন্স আছে এখানে, ঠিক আছে? ডেঙ্গুর ফার্স্ট টাইম যখন একটা সেরোটাইপ ইনফেক্ট করে, পরে যখন সেকেন্ড আর থার্ডে ডিফারেন্ট সেরোটাইপ ইনফেকশন হয়, সেকেন্ড টাইম আর থার্ড টাইমে, তখন একটা আনডিজায়ারেবল ইমিউন রিয়াকশন ঘটে বডিতে। এটাকে বলে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট অফ ডিজিজ, ADED, ঠিক আছে? এবং এটার সত্যি কথা এটার মেকানিজম এখনো ভালো মতো জানা নাই, ঠিক আছে? তো এবং ঠিক একই কারণে ডেঙ্গু কিন্তু ভ্যাকসিন যেটা, ঠিক আছে, ডেঙ্গু ভ্যাকসিনের কাজ চলতেছে গত 75 বছর ধরে, আসলে আমরা ভালো পাচ্ছি না, ওই একটা কারণ। হ্যাঁ, এবং এটাই একটা কারণ। তবে সাম্প্রতিক কিছু পজিটিভ নিউজ আছে, এবং আমি মনে করি যদি অনেকে বলবে যে না মশা নিয়ন্ত্রণই একমাত্র পথ, হ্যাঁ, ভ্যাকসিনের কথা চিন্তা করে লাভ নাই, কিন্তু হচ্ছে না তো, আমাদের মশা নিয়ন্ত্রণ হচ্ছে না। ভ্যাকসিনেশনের জায়গা আসলে একটা, এবং এর একটা পজিটিভ লাইট দেখা যাচ্ছে যে ICDDB থেকে রিসেন্টলি একটা ক্লিনিক্যাল ট্রায়াল করেছে, একটা আই থিঙ্ক TV005 নামে একটা ভ্যাকসিন ট্রায়াল করেছে ওরা, এবং প্রিলিমিনারি রেজাল্ট খুব ভালো এসেছে। সেটা আমরা আমেরিকাতে একটা ভ্যাকসিন, ওটা অ্যাপ্রুভড, কিন্তু ওইটা শুধুমাত্র 9 বছর উপরে বাচ্চাদেরকে দেওয়া যাচ্ছে বা ইউজ করা যায়, কারণ ওরা একটা আনডিজায়ারেবল সাইড এফেক্ট পাইছিল। বিজ্ঞানীরা বলছেন যে নেক্সট প্যান্ডেমিক যেটা, ইটস গোয়িং টু বি অ্যানাদার ফ্লু, আসলে কোন একটা ফ্লু থেকে এটা হবে। তাহলে এই ধরনের আশঙ্কা থাকছে। সাথে আমরা ডেঙ্গির কথা বললাম, আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কথা বললাম। এই সব কিছুতে প্রযুক্তিগত কি কি উন্নয়ন ভূমিকা রাখছে বা কোন দিকে আগাচ্ছে এই দিকটা? এটাই, হ্যাঁ, এখন আমরা বলছি যে টেস্টিং, ঠিক আছে, নতুন ভাইরাস বা ভাইরাসের জন্য টেস্টিং একটা তো পারপাস আছে যে আমরা রোগীর চিকিৎসার জন্য টেস্টিংটা ব্যবহার করি, কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সার্ভেলেন্স, যেটাকে বলে, বা নজরদারি, ঠিক আছে? এখন যে আপনারা এগুলো শুনতে পাচ্ছেন যে এভিয়ান ফ্লু এর রাইজের কথা শুনতেছেন, অলরেডি আমেরিকাতে 2টা হিউম্যান কেসও ধরা পড়েছে। এটা কিন্তু খুব ডেঞ্জারাস ভাইরাস, এটার মর্টালিটি রেট কোভিড থেকে অনেক বেশি হাই, হ্যাঁ, এবং H5N1 আর কি, এভিয়ান ফ্লু। তো এগুলো সম্ভব হচ্ছে যে আমরা এখন সার্ভেলেন্স করতেছি, ঠিক আছে? যেমন কোভিডের সময় যেমন ভ্যারিয়েন্টগুলো সার্ভেলেন্স করা হতো, আলফা নাকি ডেল্টা নাকি বেটা, তাই না, এগুলো করতো। এগুলো এখন আস্তে আস্তে ইনফ্লুয়েঞ্জার জন্য এক্সপান্ড হচ্ছে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, কানাডা ধরেন, বা আমেরিকাতেও CDC-তে ওরা রুটিনলি এটা করে, ঠিক আছে? ওরা ধরেন আমার ল্যাবে আমি যে ইনফ্লুয়েঞ্জা পজিটিভ স্যাম্পলগুলো আছে, আমার যে পাবলিক হেলথ ল্যাব আছে, ওরা কিন্তু আমার কাছ থেকে স্যাম্পলগুলো নিয়ে নিচ্ছে, কারণ ওরা হোল জেনোম সিকোয়েন্সিং করতেছে, করে ওরা সার্ভেলেন্সটা করতেছে, যে স্পেশালি যখন এই ধরনের ঘটনা ঘটে যে এভিয়ান ফ্লু এর দেখা দিছে, তখন ওরা কিন্তু আবার এটা স্টার্ট করছে, ঠিক আছে? সেম থিং অন্যান্য ভাইরাসের ক্ষেত্রে আর কি। তো এই সার্ভেলেন্সগুলোর কারণে আমরা এখন আগে থেকে অনেক বেশি জানতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে যে কোথায় এটা হচ্ছে, কিন্তু তারপরেও পসিবিলিটি থেকে যায় যে একটা আননোন ভাইরাস কোনো জায়গায় ইমার্জ করতেছে, ঠিক আছে, কোভিডের মতো, যেটা সম্পূর্ণ নতুন। এখানে 2 ধরনের ব্যাপার আছে, একটা হচ্ছে অ্যাবসলিউটলি নিউ একটা ভাইরাস, ঠিক আছে, যেটা আমরা জানতাম না আগে, সেটা আসতেছে। আরেকটা হচ্ছে যে একটা এক্সিস্টিং ভাইরাস যেটা সম্পর্কে আমরা জানি, কিন্তু আমরা জানি যে সে সাধারণত হিউম্যানে ছড়ায় না বেশি। এভিয়ান ফ্লু এ ধরনের ছিল, ঠিক আছে? তো তবে কোভিডের মতো প্যান্ডেমিক তৈরি করা একটা ভাইরাসের জন্য অত সহজ না। SARS-CoV-2 হচ্ছে আমরা বলি যে এই পর্যন্ত জানা স্মার্টেস্ট ভাইরাস, ঠিক আছে? কারণ হচ্ছে সে সব কিছু একেবারে পারফেক্ট স্কেলে রাখছে, তার মর্টালিটি রেট অতিরিক্ত বেশি না,
দ্য ট্রান্সমিশন রেট অতিরিক্ত হাই, ঠিক আছে, এবং রেসপিরেটরি, ঠিক আছে। হ্যাঁ, এখানে কিন্তু এর থেকেও অনেক খারাপ ভাইরাস আছে যেটা মর্টালিটি রেট অনেক হাই, লাইক মার্স ফর এক্সাম্পল 50% মর্টালিটি রেট, রাইট, এভিয়ান ফ্লু, কিন্তু এদের ট্রান্সমিশন পোটেনশিয়াল এত স্ট্রং না। আচ্ছা, কাজে আবার অনেক ভাইরাস আছে অ্যানিম্যাল থেকে হিউম্যানে হচ্ছে, কিন্তু হিউম্যান থেকে হিউম্যানে ট্রান্সমিশনের ক্যাপাবিলিটি সে একবার একজনের ঢোকার পরে ওখান থেকে আরেকজন মানুষের যাওয়াটা, হ্যাঁ, তো কোনো ভাইরাস দে আর গুড ইন দ্যাট। আবার কোনো ভাইরাস আছে অনেক রকম বৈচিত্র্য, অনেক রকমের বৈচিত্র্য আছে এর মধ্যে। হ্যাঁ, সেটাই। সেক্ষেত্রে এই যে এখনকার আপনি কিছু প্রযুক্তির কথা বলেছেন, সার্ভেলেন্সের ক্ষেত্রে সাধারণত কি রকমের প্রযুক্তি ব্যবহার করা হয়? তো সার্ভেলেন্সের জন্য অ্যাকচুয়ালি প্রপার সার্ভেলেন্সের জন্য অ্যাকচুয়ালি সিকোয়েন্সিং করা দরকার। আর এখন যেহেতু সিকোয়েন্সিং টেকনোলজিটা অনেক অ্যাডভান্সড হয়ে গেছে, যেটাকে বলে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং করার ফলে এখন সুবিধাটা হয়েছে কি, আপনি তুলনামূলকভাবে অনেক কম খরচে এবং ভাইরাসের সিকোয়েন্সিংয়েরও বিভিন্ন ধরনের কেমিস্ট্রি এখন ডেভেলপ হয়েছে, ঠিক আছে। যেমন কোভিড-19 ফর এক্সাম্পল, আমরা কিন্তু ওই এনপি সোয়াব যে স্যাম্পল আছে, রেসপিরেটরি স্যাম্পল, একসাথে 96টা স্যাম্পল ইন ওয়ান শট সিকোয়েন্সিং করে ফেলতে পারতেছি, ঠিক আছে। তো এরকম ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে, আরএসভির ক্ষেত্রে হচ্ছে, সেটা একটা পথ, হ্যাঁ, সিকোয়েন্সিং। আবার আমি অলরেডি যদি জানি যে এখানে ধরো 7-8 রকমের ভ্যারিয়েন্ট আছে যেটা আমি ডিটেক্ট করতে চাই, তখন সিকোয়েন্সিং না করেও সার্ভেলেন্স করা যায়। যেটা আমি যেমন আমি কাতারে এটা সেট আপ করছিলাম কোভিড-19 পিসিআর বেসড জেনোটাইপিং মেথড। আচ্ছা, তো দেখা গেলো যে হোল জেনোম সিকোয়েন্সিং করতে গিয়ে অনেক সময় লেগে যাচ্ছে, খরচ অনেক বেশি স্যাম্পল একসাথে সিকোয়েন্সিং করা যাচ্ছে না। যখন আমার মেইন গোল হচ্ছে আমি আলফা বিটা ডেল্টা খুঁজতেছি, ঠিক আছে, তখন আমি ওই জেনোটাইপিং পিসিআর অ্যাসে করে তার সাথে একটু যে লিকুইড অটোমেশন এর সাথে এটাকে ট্যাগ করে দিচ্ছি, ঠিক আছে। তো দিনে আমি লাইক উইকলি আমরা 2000 স্যাম্পল ভ্যারিয়েন্ট ডিটেকশন করতাম। দ্য এন্টায়ার কান্ট্রি থেকে আমার কাছে স্যাম্পলগুলো আসতো, ঠিক আছে। তো ওটা করাতে অ্যাডভান্টেজ হচ্ছে ওই ডেটাটা আমি আবার পাবলিক হেলথকে রেগুলারলি পাঠাতাম। তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ওই সময়ে ভ্যাকসিন এফেক্টিভনেস স্টাডি খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেখানে ওই তথ্যগুলোই ব্যবহার করা হচ্ছে, কারণ হচ্ছে আমরা জানতে চাই যে এই ভ্যাকসিন এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর কিনা, ঠিক আছে। তো এই ডেটাগুলো খুব হেল্প করছে, যার কারণে আমরা কিন্তু এই শুরুর দিকে অনেকগুলো ভ্যাকসিন এফেক্টিভনেস স্টাডি পাবলিশ করেছিলাম আমরা। খুব অল্প করে যদি একটু বলেন যে বাংলাদেশেও কিন্তু কোভিডের কালে আমরা দেখছি যে পিসিআর এবং এই প্রযুক্তিগুলোর অনেক ব্যবহার শুরু হয়েছিল, ওগুলো আমরা আর কিভাবে আমাদের পাবলিক হেলথে কাজে লাগাতে পারি? সেটাই আমি এটা সম্পর্কে আমি নিজেই অত্যন্ত উদ্গ্রীব হয়ে বলতে চাই আর কি, আসলে যে এটা খুব কনসার্নিং, যে এটা আনবিলিভেবল বাংলাদেশ যে ক্যাপাবিলিটিটা এস্টাবলিশ করছে কোভিড-19 এর এগেইনস্টে, অল্প সময়ে সারা দেশ জুড়ে এতগুলো পিসিআর স্টেশন তৈরি হয়েছে। তো আমার এখন খুব খারাপ লাগবে যদি এই রিসোর্সটা, এই ইনফ্রাস্ট্রাকচারটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। যদি এখন কোভিড টেস্টিং হচ্ছে না, হ্যাঁ, কারণে এখন যেটা করা দরকার, এখন এক্সপান্ড করা দরকার, ঠিক আছে। আমাদের তো ল্যাব টেস্টিংটা খুব কম হয়, ওই যে বললাম ইনফেকশাস ডিজিজ ডাক্তাররা বেশিরভাগই এম্পিরিক্যালি মানে অভিজ্ঞতা ভিত্তিতে গিয়ে দিয়ে দেয়। কিন্তু এখন যেমন কোভিডের বদলে কোভিড, ইনফ্লুয়েঞ্জা, আরএসভি টেস্ট হতে পারে, বা হসপিটালে যারা মেনিনজাইটিস, ব্রেইন ইনফেকশন হচ্ছে, যাদের ব্লাডের যাদের ইনফেকশন হচ্ছে তাদের জন্য। তো যেহেতু দুই ধরনের টেস্ট আছে মলিকুলার টেস্টিং, একটা হচ্ছে কমার্শিয়াল টেস্ট, একটা হচ্ছে ল্যাব ডেভেলপ টেস্ট। হ্যাঁ, এবং আমি মনে করি বাংলাদেশে কমার্শিয়াল টেস্টগুলো সাধারণত খুবই এক্সপেন্সিভ হয়, সেটা হয়তো বাংলাদেশের জন্য অ্যাফোর্ড করা খুব ডিফিকাল্ট হয়ে যেতে পারে। কিন্তু আমি হিউজ পোটেনশিয়াল দেখতে পাই যে এই লাইনে কিছু এক্সপার্টাইজ ডেভেলপ করলে খুব ইজিলি, যেহেতু বাংলাদেশে ম্যান পাওয়ার আছে, লেবারটা অত এক্সপেন্সিভ না, ঠিক আছে। তো একটা হতে পারে যে আপনার এই যে ল্যাবগুলো অলরেডি কোভিড টেস্টিং করতেছিল ওদের মধ্যে কিছু এক্সপার্টাইজ বিল্ড আপ করে ল্যাব ডেভেলপ টেস্ট রান করা। আরেকটা অপশন হতে পারে কিছু ছোট ছোট লোকাল কোম্পানি ডেভেলপ করা, যারা অ্যাসেগুলো ডেভেলপ করে তারা বিক্রি করবে, ঠিক আছে। এবং এগুলোর জন্য যেসব রেগুলেটরি রিকোয়ারমেন্ট বা ভ্যালিডেশন রিকোয়ারমেন্ট আছে, এটার জন্য একটু আইইডিসিআর বা এই জাতীয় প্রতিষ্ঠানের সাপোর্ট অত্যন্ত প্রয়োজন, এবং তারা চাইলে কিন্তু এই জিনিসগুলো ইউটিলাইজ করতে পারে, যেটা পেশেন্টের বেনিফিটে কাজে লাগে। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ রুবায়েত হোসেন, খুব ভালো লাগলো এই যে আপনার অভিজ্ঞতা এবং তারপর এখন সর্বশেষ যে পরামর্শগুলো আমরা পেলাম। ভবিষ্যতে আবার আপনাকে আমাদের সাথে যুক্ত করবো সে আশা রেখে আজকে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরাখায় প্রতিদিনের আজকের আয়োজন। আমাদের সাথে ছিলেন ডক্টর মোহাম্মদ রুবায়েত হোসেন। আমরা কথা বললাম সংক্রামক রোগ
নির্ণয় এবং প্রতিরোধে আধুনিক প্রযুক্তি কিভাবে ব্যবহার করা যায়। শেষের দিকে তিনি যে কথাটি বলেছেন, বাংলাদেশের যেটুক সক্ষমতা আছে সেটাকে কিভাবে আমরা আরও বিস্তারিত করতে পারি এবং সাধারণ মানুষের কাজে লাগাতে পারি, সেক্ষেত্রে আমাদের জ্ঞান এবং একই সাথে পলিসি যে জায়গা, দুই ক্ষেত্রে আমাদেরকে উন্নতির সুযোগ আছে। সেখানে আশা করি আমাদের একটা উন্নতি আমরা অচিরেই দেখতে পাবো। সেই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি আমাদের আয়োজন।